আর সংস্কারের ব্যাপারে তো আমি বলবো যে সংস্কার না করে ইলেকশন করাটা এটা আবার জাতির সাথে আর একটা তামাশা করা হবে। আপনাদের দলের নিবন্ধন এবং প্রতীক এই দুইটাই তো আওয়ামী লীগ বাতিল করে দিয়েছিল, এবং এইটার সর্বশেষ অবস্থান কি, এবং আপনারা কি এটা নিয়ে কোনো চিন্তিত? না, আমরা চিন্তিত না এই জন্য যে, বরং আমরা বিস্মিত এই কারণে যে ফ্যাসিস্টটা যখন বিদায় হয়ে যায় তখন আন্দোলনকারী এবং বিপ্লবীদের অবস্থান বা তাদের ন্যায্যতা তো পাওয়াটা তাদের অধিকার। নির্বাচন পদ্ধতিতে যে সংস্কারটা দাবি করছেন, এটা তো বিএনপি সরাসরি এর বিরুদ্ধে। তো এই দাবি এই জায়গাটাতে সবচেয়ে বড় বিরোধ মনে হচ্ছে বিএনপির সাথে আপনাদের। তো আপনি মনে করেন যে এই দাবি থেকে আপনারা সরে আসার সম্ভাবনা আছে? আমরা এটার ব্যাপারে আমাদের বক্তব্য ছিল যে, যেখানে আমরা বলছি একটা জাতীয় সরকার করতে চাই, ঠিক আছে, তো জাতীয় সরকার মানে কি? আপনি তো সকলের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা আন্দোলন করে, রাজনীতি করে, দেশের কল্যাণে যারা কাজ করে, তাদের সবাইকে নিয়ে তো আপনি সরকার মানে নাম হচ্ছে জাতীয় সরকার। তো সেই জাতীয় সরকারের অর্থ যদি আপনি উদারভাবে এবং আন্তরিকভাবে চান বা আমি চাই, তাহলে তো পিয়ার পদ্ধতি হচ্ছে তার জন্য সবচেয়ে উপযুক্ত। আজ আমার দেশ মাল্টিমিডিয়া স্টুডিওতে আমার দেশ সংলাপ অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। শফিক ভাই, আপনাকে আমার দেশ মাল্টিমিডিয়া স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার দেশ মাল্টিমিডিয়া আমার পক্ষ থেকেও ধন্যবাদ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে সবসময় ভালো থাকার একটা নিয়ম আছে। আর বিশেষ করে 2024-এর 5ই আগস্ট পরবর্তী সময়টা তো আমরা দেশবাসী সবাই মিলেই একটা ভালোর দিকে সবাই যাওয়ার চেষ্টা করছি। আপনি যদি এই জুলাই বিপ্লবের একটু স্মৃতিচারণ করতেন শুরুতেই। জুলাই বিপ্লবে তো আমরা মানে তৎকালীন সময় আমাদের এক একটা প্রোগ্রাম করার জন্য আমরা এমন হয়েছে যে প্রতিবাদ জানানোর জন্য ধরেন আমরা একটা বিক্ষোভ মিছিল করব, 7 বার আমাদের জায়গা চেঞ্জ করতে হয়েছে। আমরা ওই জায়গায় করবো, যাই দেখি যে ওখানে আমরা হয়তো 500 লোক হাজির হবো, ওখানে পুলিশ র্যাব মিলে তার চেয়ে বেশি লোক হাজির হয়ে আছে। কোনো জায়গায় ছাত্রলীগ যুবলীগকেও পুলিশ ছাত্রলীগ যুবলীগকে খবর দিত, অথবা ছাত্রলীগ যুবলীগ পুলিশকে খবর দিত যে আমাদের এখানে আজকে ইনফরমেশন আছে, জামাত শিবির আজকে এখানে মিছিল করতে পারে। তো এই পরিস্থিতি অতিক্রম করে 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 কিন্তু আমরা এই জুলাই আগস্টের সময়গুলো সেই সময়ে আমরা কিন্তু মাঠে আমাদের ভূমিকাটা রেখেছি এবং আমরা মাঠে থেকেছি, একদম আমরা মাঠ পর্যায়ে ভূমিকা রেখেছি। এটা কত বারবার আসছে যে জুলাই বিপ্লবের সময় শুরু থেকে কি আপনারা কখনো চিন্তা করছিলেন যে জুলাই মাসে কি কখনো চিন্তা করছিলেন যে আগস্টের 5 তারিখে এরকম একটা অবস্থা সৃষ্টি হতে পারে এবং হাসিনা সত্যি সত্যি পালিয়ে যাবে? এটা একটা ফেয়ার কনফেশন। আপনি ফেয়ার কনফেশনটা হচ্ছে আমাদের যখন 1 তারিখে 1 আগস্ট আমাদের কি করে নিষিদ্ধ করে, ওই রাতে আমরা একটা মিটিং করি যে এখন আমাদের নিষিদ্ধ করা মানে কি? নিষিদ্ধ করা মানে হচ্ছে বিভিন্ন জায়গায় আরো খুব স্ট্রং অভিযান চলবে। তো বিগত 15 বছরের ধরনের তো সবই প্রায় শেষ করছে তারা তাদের দৃষ্টিতে। এখন আমরা হিসাব করছি যে একদম মানে লেস ইম্পর্টেন্ট প্রতিষ্ঠান যেগুলো, সেগুলোতেও তারা আক্রমণ হবে। আমরা একটু ওই দিন আল্লাহর উপর ভরসা করে এগ্রেসিভ ডিসিশন নিলাম যে আমরা কোনো কিছু কোথাও থেকে সরাবো না। রাত 12:30, 1টা, 2টা পর্যন্ত আমরা মিটিং করলাম অনলাইনে মিটিং করা। তখন অনলাইনে মিটিং করা খুব কঠিন ছিল, কারণ আমাদের ফোন ট্র্যাক করাটা ছিল তখন মানে অথরিটির সবচেয়ে বড় কাজ আর কি, কে কোথায় আমরা আছি। এবং আমাকে টাইম টু টাইম মানে আমাদের কেউ মেসেজ দিত যে মাসুদ আপনি এখনো খিলগে আছেন না? আমি মিলাই দেখতাম যে তারা যেটা বলতেছে ঠিক আছে কিনা। এমনকি ডিজে ভাই থেকেও আমাদের কি করা হতো যে আপনি কিন্তু এখন অমুক জায়গায় আছেন, তো সতর্কতার সাথে থাকেন। তা আমি মিলাই দেখতাম যে তাদের এটা ঠিক আছে না। কোনো ক্ষেত্রে দেখতাম হ্যাঁ ঠিক আছে, যে আপনি এখন উত্তর গেটের অমুক জায়গায় আছেন। মানে এতটা মনিটরিং এর মধ্যেও আলহামদুলিল্লাহ আমরা আমাদের নেতৃবৃন্দের সাহসিকতা, হিম্মত, বলিষ্ঠতা এবং আমাদের নেতাকর্মীদের ত্যাগ কোরবানি সামনে রেখে আমরা ওই দিন রাত 2:30 পর্যন্ত মিটিং করে ডিসিশন নিলাম যে সরকার যেহেতু এগ্রেসিভ, আমরা এখন নর্মাল হইলে হবে না, আমাদের এখন এগ্রেসিভ মুডেই আমাদের কাজগুলো চালাই নিতে হবে। আলহামদুলিল্লাহ সেই সময় আমরা এই সার্বিক সহযোগিতাগুলো একদম ফিল্ড লেভেলে থেকে আমাদের কাছে তখন মনে হতো, এবং আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা যদি গ্রেপ্তার হই, আমরা যদি শহীদ হই, আমরা যদি আহত হই, তাহলে 3টাই যেন আমরা মাঠ থেকে হই। এবং আমরা একদম আপনাকে বলছি আজকে যে আল্লাহর কাছেও আমরা এটা বলতাম যে আল্লাহ আমাদের যদি আমাদের জন্য কোনো কিছু নির্ধারিত থাকে,
তাহলে সেটা যেন ঘরে বসে না। এবং আমি আল্লাহ শুকরিয়া আদায় করি যেন আল্লাহ আমার সওয়াব বা পুণ্য যেন নষ্ট না করেন বা আমার অহংকার যেন না হয়। আমি সরকারের কাছে যে 3বার অ্যারেস্ট হয়েছি, আমি 3বারই মাঠ পর্যায়ে প্রোগ্রাম থেকে আমি অ্যারেস্ট হয়েছি। এবং এটা আমাদের প্রত্যেক জনশক্তির চাহিদা ছিল, এটা তাদের প্রত্যাশা ছিল, এটা যে আমরা যেন ঘর থেকে কেউ গ্রেপ্তার না হই। এটা এটা একরকম আমি বলি আপনাকে যে আমাদের এটা একরকম লজ্জার ব্যাপার ছিল যে আমি ঘর থেকে অ্যারেস্ট হয়েছি, আমি ব্যবসা প্রতিষ্ঠান থেকে অ্যারেস্ট তো হয়েছি। যেমনটা বলছিলাম যে আপনি, আপনার কথা যতটুকু বোঝা যাচ্ছে যে আপনি অগাস্টের 1 তারিখে যখন আপনাদের নিষিদ্ধ করা হলো, তখন সরকার যখন অল আউট গেল, আপনারাও অল আউট গেলাম। এবং আমরা ওই দিন তার আগ পর্যন্ত আপনাদের একটা মুডে ছিলেন, ওই ভিন্ন কোশ্চেনটা মুডে একটু বলি আপনাকে। ওই দিন রাতে আমরা বলেছি যে এই সরকার আর টিকবে না, কিন্তু এত দ্রুত হবে এইটা আমরা 1 তারিখের আগ পর্যন্ত আমরা এতটা মনে করিনি। কিন্তু 1 তারিখে আমরা ধরে নিয়েছি যে এই সরকার আর বেশি দিন টিকতে পারবে না। তার সিমটমই হচ্ছে আমাদেরকে তারা নিষিদ্ধ করার মতো শেষ কার্ডটা খেলেছে, আর তাদের কাছে কোনো কার্ড নেই। তো ওইটা আমি আমাদের রাজনীতির ভাষায় আমি বলি যে তাদের যে লাস্ট কার্ডটা ছিল, এই লাস্ট কার্ডটা তারা ওই যে 14 দল ডেকে 14 দল এই পরামর্শ দিছে, এই ডুবানোটা ডুবাইছে কিন্তু 14 দল। জামাত ইসলামীতে আমরা এটা সবসময় ফিল করি, ভবিষ্যতেও এটা করতে হবে। এবং যে কোনো সংগঠন প্রতিষ্ঠান আপনি দেখবেন যে বলা হয় যে পরিবারে, প্রতিষ্ঠানে বা যে কোনো ইনস্টিটিউশনে আপনাকে তারুণ্য এবং অভিজ্ঞতা দুটোকেই আপনাকে সমন্বয় করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী কোনোটাকে বাদ দিয়ে কোনোটাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে, ব্যাপারটা এরকম নয়। তবে এখনকার পরিস্থিতি বিবেচনায় বা জামাত ইসলামী 71 থেকে শুরু করে যদি এখন জেনারেশন আপনি ধরেন, তাহলে 71-এ বয়স ছিল ধরেন এখন 2025 সাল, 2000 থেকেও যদি ধরেন তাহলে 25 বছর, আর ওখানে যদি ধরেন তাহলে ওখানে প্রায় 30 বছর। তো 30 আর 25 আপনার কত হয়? তো 30 আর 25 যদি হয়, তারপরও আবার তো আপনার 15 বছর ধরতে হবে। 55 বছরের উপরে আমাদের নেতৃত্বের সংখ্যা হাতে গোনা কয়েকজন। এরপর যদি আরো 20 বছর ধরেন, 20 বছর বা 15 বছর না হলে তো স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা রাখা না রাখার প্রসঙ্গ অপ্রাসঙ্গিক। তো আরো 15 বছর যদি ধরেন তাহলে কত হয়? 55 আর 15 মিলে তো 70 বছর হয়। তো 70 বছরের নেতৃত্ব আমাদের হাতে একেবারেই হাতে গোনা, এবং সেটা বলা যায় যে তিনি অভিভাবকের দায়িত্বে মূলত ভূমিকা পালন করছেন। ফিল্ড লেভেলে ভূমিকা তার ওই রকম রাখা। কিন্তু উত্তরসূরি হিসেবে আপনারা ওই সময়কার ভূমিকাটাকে কিভাবে মূল্যায়ন করেন? উত্তরসূরি হিসেবে আমরা তো স্বাধীনতা যুদ্ধকে ধারণ করেই কাজ করছি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এটাকে ওন করি, বরং ধারণ করে কাজ করছি না, শুধু এটা ধারণ করে কাজ করছে বলেই আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে যদি আমাদের নেতৃবৃন্দ আপোষ করতো তাহলে তাদের ফাঁসি না, তারা ওই সময় হয়তো এর চেয়ে ভালো পজিশনে থাকতো। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই যে এই মুহূর্তে বাংলাদেশে 3টি বিষয়ে সবচেয়ে আলোচিত, যেটা ফ্যাসিস্ট হাসিনা সরকারের, শেখ হাসিনা সহ তার কর্মী যারা ছিল, যারা এই হাসিনাকে স্বৈরাচার হতে সহযোগিতা করেছে, তাদের বিচার, সংস্কার এবং নির্বাচন। তো এই 3টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিচারের ব্যাপারে আপনাদের অবস্থানটা কি? বিচারের ব্যাপারে আমরা 3টা জিনিসই প্রাসঙ্গিকভাবে প্রথম থেকেই বলে আসছি। একদম 5ই আগস্ট পরবর্তী আমরা যতগুলো প্রোগ্রাম করেছি, বিশেষ করে আমরা শহীদ পরিবারগুলো, আপনি জানেন যে প্রত্যেক শহীদ পরিবারকে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে, এটা তাদের জন্য কিছুই না, কিন্তু আমরা 2 লক্ষ টাকা করে তাদের দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে অন্তত পরিবারটা কিছু একটা করে আস্তে আস্তে আগাতে পারে। এবং আহত চিকিৎসকদের আমরা চিকিৎসা নেওয়ার জন্য, আহত পঙ্গুত্ব বরণকারীদের চিকিৎসা আমরা হসপিটালগুলো ম্যাক্সিমাম জায়গায় আমরা তাদের ফ্রি করে দেওয়ার জন্য হসপিটালকে বলেছি, এবং বিলটা আমরা দেওয়ার জন্য বলেছি, যে বিলটা আপনি পরিবারের কিছু বলবেন না। এই সবগুলো জায়গায় আমরা যখন কথা বলেছি, প্রত্যেকটা জায়গারই যাদের একটাই, আজকেও আমি আমাদের, আপনি জানেন বোধহয় যে আমাদের জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচি 11 এপ্রিল থেকে 25 এপ্রিল, মানে 15 দিন ব্যাপী আমাদের দাওয়াতি পক্ষ চলতেছে, গণসংযোগ অভিযান চলতেছে। আমি গত পরশু করেছি শান্তিনগর বাজারে, আজকে করেছি আমি যাত্রাবাড়ি শ্যামপুর অঞ্চলে। সেখানে আমি কোন শহীদ পরিবারকে দাওয়াতও দেইনি। একজন শহীদ পরিবারের বাবা, শহীদের বাবা, উনি বাজারে ছিলেন, সম্ভবত আমাকে দেখে এসে উনি আমার সাথে আসছেন, এবং উনি এসে, আমি জাস্ট ফাঁকে ফাঁকে একটু সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছি, 1 মিনিট 1.5 মিনিটের, যেখানে লোকজন বেশি, উনি এসে ওখানে আমার সাথে কথা বলা শুরু করলেন, এবং কথা বলা শুরু করলে আমি ওনাকে মাইক দিলাম। উনি সোজা দাঁড়িয়ে বললেন যে বিচার এবং সংস্কার ছাড়া আমরা, যারা আমার সন্তান, আমার ভাই, আমার স্বামী, আমাদের যারা বাবা শহীদ হয়েছেন, আমরা বিচার এবং সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না। এইটা বলার সাথে সাথে ওখানে অন্তত 300-400 লোক ছিলেন, সবাই একযোগে ওনার সাথে বলে উঠলেন যে
ইয়েস, আমরা বিচার এবং সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না। এটা কিন্তু আপনার আমার ব্যক্তিগত ব্যাপার না, এটা আপনি পাবলিক পারসেপশনে গিয়ে দেখবেন। একজন সাধারণ রিক্সা শ্রমিক ভাইকেও যদি আপনি জিজ্ঞেস করেন যে এসব ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নাই, সেও একই কথা বলবে যে ভাই দেশের একটা মৌলিক সংস্কার করা ছাড়া, ন্যূনতম কিছু প্রয়োজনীয় সংস্কার এখন করা এই ছাড়া। দুইটা যদি করতে হয় যে কতদিন সময় লাগবে, এটার জন্য তো আমরা এখন শুরু এটা থেকে বলে আপনার আসছি। নির্বাচন নিয়ে এটা কন্ট্রাক্ট করছে কিনা? কারণ এটা আপনি তো- যদি বিচার প্রক্রিয়ায় এখনো ফর্মালি কোর্ট রুমের যে বিচার, এটা আগামী মাসে হয়তো শুরু হবে, আমরা চিফ প্রসিকিউটরের বক্তব্য শুনছি এর মধ্যে। তো শেখ হাসিনার একটা বিচার শেষ করতে গেলে তো এটা প্রধান উপদেষ্টা যে সময়সীমা দিয়েছেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, আমার তো মনে হয় না যে জুন পর্যন্ত আপনি একটা রায় পাবেন। জাহিদ ভাই, তাহলে তো আমাদেরকে আরো ভিতরে হাত দিতে হবে। আমার 2টা মামলার রায় আছে এবং 2টা মামলার রায় আমাকে 5.5 বছর সাজা দেওয়া হলো। কিভাবে শেষ করা হলো এটা আপনারা পত্রিকায়, তখন তো রিপোর্ট আপনাদের জানা থাকার কথা, রাত 10:30 পর্যন্ত আমাদের নেওয়া হয়েছে, হেয়ারিং হয়েছে, হিয়ারিং হয়েছে সাক্ষী এবং হয়েছে। একদিনে 38 জনের সাক্ষী নেওয়া হয়েছে। দিস ইজ পসিবল। এটা তো এই দেশের একটা সরকারের প্র্যাকটিস ছিল তো এটা। তা আমি বলছি যে আমার 10টা 10:30 পর্যন্ত দরকার নাই, আমার একদিনে 38 জনের দরকার নেই। শেখ হাসিনা তো 2006 সালে 28 অক্টোবরে তার আগের দিন তার যে লগি বৈঠার নির্দেশ, এগুলো তো প্রমাণিত। 27 জন সেনা অফিসার, এগুলো প্রমাণিত। শাপলা চত্বরে তার নির্দেশে আলেমদের হত্যা, এগুলো প্রমাণিত। এবং সর্বশেষ জুলাই বিপ্লবের জুলাই ঘটনা তো বিপ্লবে আরো- এগুলো তো আরো হাতে একদম নাতে প্রমাণ সেটা অনেকগুলো বলছি যে আছে। এগুলো এখন হাতে নাতে সর্বশেষ প্রমাণ আছে। তো এই জিনিসগুলোতে আমাদের এই 6 মাস 7 মাস বা যেটা প্রধান উপদেষ্টা মহোদয় যে পর্যন্ত টাইম বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে আমরা ইলেকশন করতে চাই, সে ব্যাপারে আমাদের প্রস্তুতি নেওয়ার বলা হয়েছে। তো তার মানে আজকে যদি আপনি এপ্রিল ধরেন, আর যতটুকু মামলা এগিয়েছে, তো এখনো তো আমার হাতে 8 থেকে 10 মাস সময়, একেবারে কম হইলো। দিস ইজ এনাফ টাইম। যদি অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকটা মামলার রায় দিয়ে দেওয়ার জন্য আপনি তো শেখ হাসিনা সহ কয়েকটা একজন মামলার রায়। ব্যক্তিকে আপনি ফাঁসি 100 বার দেওয়া আর 1 বার দেওয়া, আপনি মনে করছেন যে এই সময়ের মধ্যে একটা রায় পাওয়া যায় এনাফ না? টাইম যদি আপনি আন্তরিক হন, যদি আপনি আন্তরিক হন। তো এই আমি মনে করি আন্তরিকতার এই প্রশ্নটা কার বিরুদ্ধে? আন্তরিকতা আপনার আমি অভিযোগটা কার আমি কারো বিরুদ্ধে? বিরুদ্ধে করছি না, কিন্তু আমি বলছি যে যেই 10 মাস এখনো সময় আছে, যতটুকু বিচার প্রক্রিয়া এগিয়েছে তাতে যথেষ্ট সময়, এটা করা সম্ভব। আর যদি সংস্কারের আন্তরিকতা ব্যাপারে থাকে, কি বলবেন? আন্তরিকতা নাই আমি এটা বলছি না, যদি আন্তরিকতা থাকে তাহলে এটা করা সম্ভব। আর সংস্কারের ব্যাপারে তো আমি বলবো যে সংস্কার না করে ইলেকশন করাটা, এটা আবার জাতির সাথে আর একটা তামাশা করা হবে। কেন হবে? আমি ইতিমধ্যে আপনার একেবারে ক্যাটাগরিক্যালি 2-4টা ইলেকশনের কথা বলি। আমার পটুয়াখালীতে, আমি তো বাউফলের মানুষ, আপনি হয়তো জানেন, আমার পটুয়াখালীতে আইনজীবীদের একটা ইলেকশন হলো। আমি নিজে এটার ভুক্তভোগী এই হিসাবে যে আমি ওখানকার একজন সাধারণ নাগরিক হিসাবে স্বাভাবিকভাবেই তারা আমার সাথে কথা বলে, আমিও তাদের সাথে যোগাযোগ রাখি। সেখানে ইলেকশনে আমরা এই পরিস্থিতিতেই আমাদের ক্যান্ডিডেটদেরকে 2জনকে বলা হলো যে সেক্রেটারি হিসাবে আপনারা এখানে কোনো ইয়ে করতে পারবেন না, প্রার্থী দিতে নমিনেশন সাবমিটই করতে পারবেন না। আচ্ছা, করলাম না। এটা নিয়ে মানে আইনজীবীদের মতো একটা সফিস্টিকেটেড প্ল্যাটফর্মে মারামারি পর্যন্ত হয়ে গেল কোর্ট চত্বরে। পুলিশের সাথে আমি কথা বললাম, বললো যে ভাই মানে আনডান অ্যাবসলিউটলি। এবং শুধু মানে এটা আমাদের জন্য দুর্ভাগ্য না, এটা আমাদের আনএক্সপেক্টেড। এখন মাসুদ ভাই আপনার উপরে কথা বলেন, মানে এটা ওখানকার সর্বোচ্চ প্রশাসনের কথা দিল না সেক্রেটারি। মানে আপনি এটা আমি বলছি যে দেখেন, এই ছোট্ট একটা ইলেকশনে যদি আমরা এই 7 মাস যেতে না যেতে আমাদের অবস্থা এই জায়গায় এসে দাঁড়ায়, তাহলে জাতীয় ইলেকশনের মতো একটা জায়গায় আমরাও নির্বাচনের কথা বলছি, অন্যান্য আমাদের আরো বিএনপি সহ যারা নির্বাচনের কথা বলছে, আমি তাদের 2-1জনকে জানতে চেয়েছি বিনয়ের সাথে যে ভাই, আমরাই বলছি এখনো জায়গায় জায়গায় দোসররা বসে আছে, আমরাই বলছি যে আমাদের যথাযথ অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারছি না, আমরাই বলছি সন্ত্রাসীদের এখনো গ্রেপ্তার করা যায় নাই, আমরাই বলছি অবৈধ অস্ত্র উদ্ধার করা যায় নাই, আমরাই বলছি পাচার করা টাকা এখন উদ্ধার করা যায় নাই। তাহলে সন্ত্রাসীদেরকে বাইরে রেখে, অবৈধ অস্ত্রগুলো বাইরে রেখে, পাচার করা টাকাগুলো তাদের হাতে রেখে, আপনি দোসররা তার যার জায়গায় বসে আছে, এই অবস্থা রেখে আপনি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক একটা ইলেকশন প্রত্যাশা করেন কোন যুক্তিতে? তাইলে আপনারা এবং কেন আপনি এখন- বলেন যে সংস্কার কি কিয়ামত পর্যন্ত চলবে? তা আমি বললাম যে না, কিয়ামত পর্যন্ত চলবে না। তাহলে আমরা অন্তত বলি যে আমাদের 3টা গুরুত্বপূর্ণ দৃশ্যমান সংস্কার আমরা সম্পাদন করতে পারছি, যার ভিত্তিতে দেশের এই মৌলিক পরিবর্তনটা হয়েছে।
এগুলা কি এই তিনটে সংস্কারের কথা যদি আপনাকে আমি বলতে বলি, আমি বলবো যে এই পর্যন্ত না, বিশেষ করে আমি বিএনপি question করি জামাত, তো। না আমি এটি সরি আপনাকে ইন্টারাপ্ট করছি, বিএনপি জামাত এবং এনসিপি এই তিনটা মৌলিক বড় দল, এখন স্টেক হোল্ডার অন্যরাও আছে, তো তাদের মধ্যে এই পর্যন্ত আপনারা তো কয়েক দফায় বৈঠক করেছেন, ঐকমত্য কমিশনের সাথেও 2 দফায় বৈঠক হয়ে গেছে, তো কোন কোন বিষয়ে আপনারা এই পর্যন্ত একমত হতে পেরেছেন আর কোন মেজর বিষয়গুলোতে দ্বিমত রয়েছে আপনার মুখ থেকে শুনতে চাই। না, এই যে আমি তো বলি যে এখনো দৃশ্যমান এবং মৌলিক পরিবর্তন করার মতো তেমন কোন সংস্কার আমাদের এখনো সম্পাদিত হয় নাই। না সংস্কার হয় নাই, কিন্তু ঐক্যমত পৌঁছেছেন যে এগুলা বিএনপিও চায়, জামাতও চায়, এনসিপি, এগুলো তো ঐক্যমতে পৌঁছানোর জন্য সেই উল্লেখযোগ্য না, সেই ঐক্যমতের ভিত্তিতে এখনো কোনো ঐক্যমত বৈঠক তো হয় নাই, এখনো সব সেপারেট। যেমন কমিশনে আমরা জমা দিয়েছি, বিএনপি দিয়েছে, এনসিপি দিয়েছে, বৈঠক কমিশনের সাথে আমাদের হয়েছে। এখন যেটা হবে, এই কোশ্চেনের জবাব দিতে আমাদেরকে আরেকটু টাইম নিতে হবে। সেটা হলো রাজনৈতিক দলগুলোর সাথে এই কমিশন যখন একসাথে বা মানে তাদেরকে ডাকবে যে আমরা আপনাদের কাছ থেকে এইগুলো পেয়েছি, আমরা এই 4টা বিষয় আপনাদের কাছে প্লেস করতেছি, এগুলো বিষয় যদি আপনারা একমত হন তাহলে এইগুলো আমরা সামনে এগোতে পারি, সেই জায়গাটা তো আমরা এখন এটার জন্য আর কতদিন সময় লাগতে পারে? সেই সময়টা তো সরকারের উপরে এবং রাজনৈতিক দলগুলো ডাকার উপরে নির্ভর করবে। এই আপনারা জায়গাটা কতটুকু হলে যে আপনি মনে করেন যে এইটুকু করে এই কাজগুলা করে আমরা নির্বাচনে এই যাওয়া উচিত? সংস্কারে তো আমরা 3টা ক্যাটাগরিক্যাল পয়েন্ট আমিরে জামাত এই গত কয়েকদিন ধরে বলে আসছে। একটা হচ্ছে বিচারের প্রক্রিয়াটা দ্রুত করতে হবে, মানে আইনগত প্রক্রিয়ার মধ্যেই। 3 নম্বর হচ্ছে সংস্কারের অতটুকু দরকার যতটুকু হলে নির্বাচন কমিশন যথাযথভাবে তার ভূমিকাটা পালন করতে পারবে। সেটা আমরা তো দেখলাম যে আমিরে জামাত লন্ডনে বেগম জিয়ার সাথে বৈঠক করে এসে আপনাদের সুরও একটু পরিবর্তন আপনারা লক্ষ্য করছি, যে আপনারা আগে বলছিলেন এইটা, এখন আবার বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, আপনারা বলছেন রোজার আগে নির্বাচন, তাইলে তো মাত্র 2 মাসের গ্যাপ, আগে থেকেও কাছাকাছি অনেকটা আরো কাছাকাছি চলে আসছে নির্বাচনের খুব ব্যাপারে। পার্থক্য ছিল না। বিএনপি ডিসেম্বরের কথা বলেছে, আমরাও বলেছি যে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে, কারণ নির্বাচনও তো এখন তো রোজার আগে আরো স্পেসিফিক করে ফেলছেন। রোজার আগে স্পেসিফিক করা হয়েছে 3টা শর্তে। ওখানে কিন্তু পত্রিকা কোট আনকোট করতে কিন্তু আমিরে জামাতের বক্তব্যটা কেউ এই 3টা শর্ত সহ দিয়েছে, কেউ 3টা শর্ত ছাড়া দিয়েছে। আমিরে জামাত আপনি বলছেন যে এই শর্তগুলো পূরণ সম্ভব রোজার আগেই নির্বাচন করা সম্ভব। আমিরে জামাত কিন্তু রিপিটেডলি বলেছেন যে 3টা শর্ত ব্যতীত ইলেকশন কবে হবে এই শব্দটা কিন্তু উল্লেখ করেছেন, আল্লাহই ভালো জানে। তার মানে এটা না হলে ইলেকশনটা বাস্তবসম্মত হবে। আপনারা যে প্রপোর্শনেট আসন দাবি করছেন, মানে নির্বাচন পদ্ধতিতে যে সংস্কারটা দাবি করছেন, এটা তো বিএনপি সরাসরি এর বিরুদ্ধে, তো এই দাবি এই জায়গাটাতে সবচেয়ে বড় বিরোধ মনে হচ্ছে বিএনপির সাথে আপনাদের, তো আপনি মনে করেন যে এই দাবি থেকে আপনারা সরে আসার সম্ভাবনা আছে? আমরা এটার ব্যাপারে আমাদের বক্তব্য ছিল যে যেখানে আমরা বলছি একটা জাতীয় সরকার করতে চাই, ঠিক আছে, তো জাতীয় সরকার মানে কি? আপনি তো সকলের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা আন্দোলন করে, রাজনীতি করে, দেশের কল্যাণে যারা কাজ করে, তাদের সবাইকে নিয়ে তো আপনি সরকার মানে নাম হচ্ছে জাতীয় সরকার। তো সেই জাতীয় সরকারের অর্থ যদি আপনি উদারভাবে এবং আন্তরিকভাবে চান বা আমি চাই, তাহলে তো পিয়ার পদ্ধতি হচ্ছে তার জন্য সবচেয়ে উপযুক্ত। না হলে আপনি কাকে নিবেন? না হলে তো 2 দলের পক্ষ থেকে 3 দলের পক্ষ থেকে কিছু কিছু সংসদ সদস্য আসবে, বাকি কেউ তো সিট পাবে না হয়তো, বা একটা পাইতেও পারে, নাও পাইতে পারে। তো পিয়ার পদ্ধতি, আপনার জাতীয় সরকারের বাস্তবসম্মত পন্থাই তো হচ্ছে পিয়ার পদ্ধতি, যে সকলের যারা সব মিলে যদি একদলই হয়ে যায়, এটা তাইলে তো আবার কথা আসতে পারে, তাইলে শেখ মুজিবের বাকশাল তাইলে কি অপরাধ করেছে? এটা হবে কেন? আপনি ওখানে তো তখন সব দল যদি একদলই, সবাই যদি সরকারেই থাকেন, কোনো বিরোধী দল না থাকে, না বিরোধী দল, তাহলে গণতন্ত্রের যে বিউটি বিরোধী দল, এটা তো এই সৌন্দর্যটাই তো বলা হচ্ছে যে বিএনপি তার কথা বলবে, আমি আমার কথা বলবো, এরপরে আলোচনার ভিত্তিতে আমরা একটা সমাধানে পৌঁছবো। এই সৌন্দর্যের জায়গাটা তো থাকতেই হবে, সেইটা আছে বলেই তো বিএনপি তার কথা বলছে, জামাত তার কথা বলছে। না হলে তো এখন যদি এমন হয়তো যে বিএনপি যা বলে তাই জামাত বলে, তাহলে তো লোকেরা আপনারই কোশ্চেন করতে, যে ভাই আপনারা কি আলোচনার ভিত্তিতে বোধহয় এগুলো করতেছেন। এটা তো এনসিপি যে গণপরিষদ নির্বাচনের কথা বলছে, এটা নিয়ে আপনাদের অবস্থা? সেটা এনসিপি তাদের নিজস্ব অবস্থান, এই ব্যাপারে আমরা এখনই কোনো মন্তব্য বা কথা বলতে চাই না, এটা তারা তাদের জায়গা থেকে কথা বলেছে। না তাইলে সংস্কার নিয়ে আপনি আমরা ঐক্যমতের জায়গাটাও নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়াটা বা দেশে স্থিতিশীলতা আসবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। আপনার দৃষ্টিতে আমি যদি এই প্রশ্নটা একটু উল্টে করি, যে এই মুহূর্তে বিএনপির সাথে আপনার মূল মতভেদ গুলা কোন জায়গায় রয়ে গেছে? আপনি যদি 3টা পয়েন্ট যদি আপনাকে বলতে বলি, যে সাথে মূল সংস্কারের বিষয়, আমরা মতপার্থক্য তো আমরা বলি যে মতপার্থক্য বা
আমাদের দ্বিমত থাকতে পারে, মত দ্বিমত এটা থাকবে, এটা স্বাভাবিক। সেই জায়গায় তো নির্বাচন ইস্যুতে একটা সময় সাপেক্ষের ব্যাপার, যে ওনাদের একটা মত আছে, আমাদের একটা মত আছে। দ্বিতীয় হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে কিন্তু আমরা বলেছিলাম যে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিষিদ্ধ করতে হবে, বা তাদেরকে নির্বাহী আদেশেও নিষিদ্ধ করা সম্ভব। ছাত্রলীগকে আপনারা করেছেন, তো আমাদেরকে তো আওয়ামী লীগ করেছিল, তাহলে আমরা আওয়ামী লীগকে করতে পারছি না কেন? এই ব্যাপারে তো আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি যে তাদেরকে নিষিদ্ধ করা উচিত। এই যে দেখেন আজকে একটা কথা বলা হয় যে কিন্তু সবার আগে তো আমিরে জামাতেই কিন্তু আওয়ামী লীগকে শুদ্ধ হয়ে নির্বাচনে আসার কথা বলেছিলেন, যদিও আপনার অবস্থানে তাইলে কি আপনাদের পরিবর্তন হয়েছে? এটা বলেন না, এটা বোধহয় ঠিক হচ্ছে না ওনার ব্যাপারে বলা। উনি এটা বলেন নাই, বরং উনি যেটা বলেছিলেন যে আওয়ামী লীগ যারা আছেন তাদের বিচার নিশ্চিত করলেই তো বোঝা যাবে তাদের মধ্যে কে ক্ষমা পাবে, কে ক্ষমা পাবে না। সে তো আইন ঠিক করবে, আইনের মাধ্যমে তারা ক্ষমা পাবে, পাবে না, জেল জুলুম হবে, কারো ফাঁসি হবে, কারো 3 মাস সাজা হবে, কারো কোনো সাজা ছাড়াই হয়তো তার বিচারে সে খালাস পাবে, সেটা তো আইনের প্রক্রিয়ার মাধ্যমে। সেই জায়গায় আমি বলছি যে আপনি যদি আওয়ামী লীগের আজকের এই মিছিলের ব্যাপারে জনমনে আতঙ্ক পত্রিকা আমরা দেখতেছি, তাই না? পুলিশ প্রশাসন বলছে যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, আবার কোথাও কোথাও আমরা শুনতেছি যে তাদের সংখ্যা বাড়তেছে। এগুলো আমার কাছে মনে হয় যে এগুলো কোনো ব্যাপার না। ব্যাপার না এই অর্থে যে আমাকে ধরতে হবে যে এই যে আপনি আওয়ামী লীগের মিছিল এখন নিষিদ্ধ করছেন বা তাদেরকে ধরবেন না, মানে তাদেরকে করতে দেবেন না, তাহলে কেন করতে দিচ্ছেন না? মানে এই কোশ্চেন যদি রেজ করা হয় যে আইনগত ভিত্তি কি, তাহলে আপনি কেন তাকে করতে দিচ্ছেন না? ছাত্রলীগ না হয় করতে পারবে। তাহলে এই মুহূর্তে আপনারা স্পষ্ট দাবি কি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, দ্রুত সময় বিচারের মাধ্যমেও করা যেতে পারে, তাদেরকে নির্বাহী আদেশও করা যেতে পারে। আচ্ছা, আপনাদের দলের নিবন্ধন এবং প্রতীক এই দুইটাই তো আওয়ামী লীগ বাতিল করে দিয়েছিল, এবং এইটার সর্বশেষ অবস্থান কি, এবং আপনারা কি এটা নিয়ে কোনো চিন্তিত? না, আমরা চিন্তিত না এই জন্য যে, বরং আমরা বিস্মিত এই কারণে যে ফ্যাসিস্টটা যখন বিদায় হয়ে যায় তখন আন্দোলনকারী এবং বিপ্লবীদের অবস্থান বা তাদের ন্যায্যতা তো পাওয়াটা তাদের অধিকার। ধরেন আমাদের জনাব এটিএম আজহারুল ইসলাম, সাবেক আমাদের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেল, উনি তো এই আওয়ামী লীগের বিরুদ্ধে ভূমিকা পালন করার কারণে ওনার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সেই মিথ্যা মামলায় উনি এখনো জেলে থাকবেন কেন? ওই যে বলা হয় না যে মানে আমার ভাই কবরে, খুনি কেন বাইরে? তাহলে একই কোশ্চেন তো আমাকেও, একই স্লোগান তো আমারও দিতে হবে যে আমার ভাই জেলে কেন আর আসামিরা এখনো বাইরে কেন, মূল আসামিরা বাইরে কেন, যারা তাকে আসামি বানিয়েছে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের নিবন্ধন তো তারা বাতিল করেছে এই জন্য যে আমরা আন্দোলনকারী হিসাবে আমাদেরকে তারা প্রথম অ্যাটাকটা করেছে এটার মধ্য দিয়ে, যাতে আমরা নির্বাচনে যেতে না পারি। তো সেই জায়গায় তো এটা অন্তর্বর্তীকালীন সরকারেরই উদারতার পরিচয় দেওয়ার জায়গা। আমি মনে করি যে তাদের আরো সুযোগ থাকা উচিত ছিল, যে জামাত ইসলামী নিবন্ধন এখন আইনি প্রক্রিয়া, আমরা আশা করছি যে আগামী 22 তারিখ আমাদের একটা তারিখ নির্ধারণ করা আছে। আমরা আশা করি সরকার এবং সংশ্লিষ্ট যারা এটার সাথে সম্পৃক্ত আছেন, আমরা আমাদের ন্যায্য অধিকারটা আমরা ফিরে পাবো। আপনাদের নির্বাচনী প্রস্তুতি কতটুকু? নির্বাচনী প্রস্তুতি আলহামদুলিল্লাহ, আমরা তো নির্বাচনমুখী দল। আমরা তো নির্বাচন জনগণের সমর্থনের মাধ্যমেই আমরা আমাদের যে সাংগঠনিক বা আমাদের যে রাজনীতির আদর্শ, আমরা আল্লাহর জমিন, আল্লাহর আইন এবং সত্যকে শাসন কায়েম করার ভিত্তি, এটাকেই আমরা টার্গেট করে কাজ করছি। সেই হিসেবে আমরা তো 300 আসনে আমরা আমাদের প্রাথমিকভাবে কিছু প্রার্থী ঘোষণা করা হয়েছে, 2-4টা ব্যতিক্রম বাদে। সেই জায়গাগুলোতে আরো আমাদের বেটার খোঁজা হচ্ছে বা আরো একটু যাচাই বাছাই। আপনারা কি 300 আসনে এককভাবে নির্বাচন করবেন নাকি জোটগতভাবে করবেন? এটা বলার সময় এখনো আসে না, এটার জন্য আমাদের আরো কিছু সময় লাগবে। এটা নির্বাচনের সাথে আপনাদের নির্বাচনী জোট হওয়ার কোনো সম্ভাবনা আছে? এটা জোট কার সাথে হবে, এই জোটের প্রসঙ্গটা এখন আসলে ঠিক প্রাসঙ্গিক হয়ে ওঠে নাই। কারণ আপনার নির্বাচনে যখন রোড ম্যাপ আসবে, নির্বাচনের আলোচনা শুরু হবে, আমাদের পার্টিগুলো পার্টি টু পার্টি আলোচনা হবে, লিডার টু লিডার আলোচনা হবে, এরপরে তখন ঠিক হবে যে আসলে আমরা কোন মেকানিজমে বা কোন প্ল্যাটফর্মে আমরা জনগণের কাছে আমাদের এটা নিয়ে যাব। সেজন্য আমাদের আরেকটু হাতে সময় নিতে হবে। বিএনপি ইতিমধ্যে সন্দেহ পোষণ করেছে যে আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ হবে কিনা। আপনাদের মনে কি এই ধরনের কোনো সন্দেহ আছে নির্বাচন সুষ্ঠু অবাধ হওয়া নিয়ে? আমি সন্দেহ করি না, কিন্তু আমি বিচলিত এই জন্য যে আমরা যে সংস্কারের কথা বলছি, সেই সংস্কারগুলো সম্পন্ন না করে এখন যেমন বলা হচ্ছে যে
চাঁদাবাজি করা হচ্ছে, বা প্রশাসনের ব্যাপারে ভূমিকা নিচ্ছে না। আবার প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এত কিছু প্রশাসন ট্যাকেল করার মতো অবস্থাও তাদের এখন হাতে কোনো কোনো ক্ষেত্রে নাই। তো এরকম একটা অবস্থাতে আমাদের ধরেন 300 আসনের নির্বাচন, এটা কিন্তু খুব টাফ জব, যে 300 আসনের নির্বাচন করা হবে এবং সেখানে কেউ কোনোভাবে যদি দুর্বৃত্তায়ন করতে চায়, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে চায়, আমরা কোনো কোনো ক্ষেত্রে তো সেটার কিছু কিছু লক্ষণ কোথাও কোথাও দেখতেও পাচ্ছি। এই চাঁদাবাজির কথা বললেন, এই চাঁদাবাজিটা কারা করছে? এই চাঁদাবাজি তো মানে আপনারা তো মাঝে মধ্যে বিএনপির বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছেন। আমরা কোনো নামের, আমরা কোনো দলের ব্যাপারে আমরা বলি না। আমাদের আমির জামাত বা আমরা যারা কথা বলি, আমরা বলেছি যে বিএনপিকেও এটা বলা উচিত, বিএনপিকেও বলা উচিত যে চাঁদাবাজের বিরুদ্ধেই তো আমাদের বিপ্লবটা হয়েছে, অভ্যুত্থানটা হয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে হয়েছে। সুতরাং আজকে যদি কেউ করে তাহলে তো সে তো ওই দোসর, ওই ফ্যাসিস্টদের দোসর বা ওই স্বৈরাচারী সরকারেরই সে অংশীদার হিসেবে চিহ্নিত হবে। আচ্ছা, বিএনপি সেই ক্ষেত্রে কথা বললে তো আমার দিকে আমি নেব কেন? এই নেওয়াটা তো যে নিবে এটা তার ব্যাপার। বিএনপি কিংবা এনসিপি কে ভোট না দিয়ে জনগণ কেন আপনাদের ভোট দিবে? জামাত ইসলামীকে জনগণ ভোট দেবে এই জন্য যে আমরা যা বলি আমরা তা করি, এবং যা করি না আমরা তা বলি না। সেই ক্ষেত্রে জামাত ইসলামী উদাহরণ পেশ করেছে যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত জোট সরকারে আমরা থেকে 2 জন মন্ত্রী চ্যালেঞ্জ দিয়ে 2 টাকার দুর্নীতি তারা করে নাই, এটা আজও পর্যন্ত প্রমাণিত। সুতরাং সেই জায়গায় মানুষের আজকে সবচেয়ে বড় প্রত্যাশা গুড গভর্নেন্স, সুশাসন, আর সুশাসনের জন্য সৎ, দক্ষ, যোগ্য লোক প্রয়োজন। জামাতের হাতে এটা আছে বলে আমরা শুধু মুখে বলি না, এটা আমরা প্রমাণও করতে পেরেছি। সুতরাং আমি আশা করি যে এখনকার বর্তমান প্রজন্ম এবং আমাদের যারা সুধীজন আছেন, মুরব্বীজন আছেন, তারা জামাত ইসলামীকে এই বিবেচনায় তারা আমাদেরকে সমর্থন করবেন, দোয়া করবেন, আমাদের ভালোবাসা দিবেন। আপনি নিজে কি আগামী নির্বাচনে অংশ নিচ্ছেন? আমাকে জামাত ইসলামী প্রস্তুতির জন্য বলেছে। আমি সেই হিসাবে বাউফল অর্থাৎ পটুয়াখালী 2 যেটা আসন, বাউফল আমার উপজেলা, আমি এই সুযোগে আমার বাউফল উপজেলার সম্মানিত নাগরিকদের সালাম জানাচ্ছি, তাদের কাছে দোয়া চাচ্ছি। আমি চেষ্টা করছি ছাত্র জীবন থেকে, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমি ইউনিয়নের শিবিরের সেক্রেটারি, তখন থেকে আমার ভাইদের পাশে আমি সম্ভাব্য যতদূর আমার সুযোগ ছিল, আমি রাজশাহী ইউনিভার্সিটির সভাপতি থাকাকালীন সময় থেকে আমি ছাত্র ভর্তি করার সহযোগিতা, ছাত্রদের হলে রাখার ব্যবস্থা করার সঙ্গতভাবে, তারপরে ছাত্রীদের জন্য আমি মেসে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া, এরপরে ইউনিভার্সিটি থেকে আমি যখন কেন্দ্রীয় সভাপতি হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হলো, তখন আমি জোট সরকারের সময় অর্থাৎ 2006 আমি আলহামদুলিল্লাহ আমার মনে আছে যে বেগম খালেদা জিয়া সহ বিএনপির আব্দুল মান্নান ভূঁইয়া তখন মহাসচিব, ওনাদের মরহুম, ওনাদের সাথে আমিরে জামাত আমাদের নিজে ভাই মুজাহিদ ভাই তখন 2 জন মন্ত্রী, খুব স্বাভাবিকভাবে আমাদের অনেক কাজ করার সুযোগ ছিল, এবং আমি তখন থেকেই আমার প্রিয় বাউফলবাসীর জন্য আমি কাজ করার চেষ্টা করেছি, এবং সেই কাজের ধারাবাহিকতা বিগত 15 বছরেও আমি জামাত ইসলামের নামে করেছি। বাউফল উন্নয়ন ফোরাম আমার একটা সংগঠন আছে, বাউফল ফাউন্ডেশন আমার একটা সংগঠন আছে, এবং এখন সর্বশেষ আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ চলমান বা বাকি আছে, সেটা হলো আমাদের ঢাকা থেকে বাউফল পর্যন্ত পৌঁছতে আগে প্রায় 3-4টা ফেরি ছিল আমাদের, এগুলো সবগুলো এখন ক্লোজ হয়ে আসছে। শুধু একটা ফেরি একদম আমাদের বাউফল উপজেলার এবং দুমকির মাঝখানে মুখে যেটা বলা হয়, এটা লোহালিয়া নদীর উপরে বগা সেতু। আপনি আপনার মাধ্যমে আমার বাউফলবাসীকে আমি জানাতে চাই যে আমি ইতিমধ্যে উপদেষ্টা মহোদয়ের সাথে আমি কথা বলেছি, উনি কাতারে যাচ্ছেন, বললেন যে কাতার থেকে আমি ঘুরে এসে আপনার কাগজপত্রগুলো দেখে তারপরে আমি এ ব্যাপারে যত দ্রুত সম্ভব এটা বাস্তবায়নের প্রক্রিয়ার দিকে আগাবো। তো আমি আশ্বস্ত হয়েছি যে আশা করি আমার বাউফলবাসীর জন্য আমি বগা সেতুটা নির্মাণ কাজেও আমি বাউফলবাসীর দোয়া, ভালোবাসা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে সফল হবে ইনশাআল্লাহ। আপনার মূল প্রতিদ্বন্দ্বী কে এবং আপনি জেতার ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি প্রতিদ্বন্দ্বী হিসাবে কাউকে ওখানে বিবেচনা করি না, আমি প্রতিযোগী হিসাবে বিবেচনা করি। আমার প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা থাকলেই তো বরং আমার ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, আমার দক্ষতা, যোগ্যতা বিবেচনা করার সুযোগটা আরো বেশি হবে। তো সেই জায়গায় আমি মনে করি ওখানে যারা বিভিন্ন সময় গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করেছেন, বিশেষ করে বিএনপির বেশ কয়েকজন প্রার্থী আছে, আমি ঠিক জানি না বিএনপি কাকে ওখানে নমিনেশন দিবে, বাট তাদের প্রত্যেকের সাথে আপনি মোটামুটি একক প্রার্থী, তাদের প্রত্যেকের সাথে বিএনপি যারা এরকম আছেন তাদের প্রত্যেকের সাথে আমার ব্যক্তিগতভাবে সম্পর্ক ভালো, এবং দলীয়ভাবে যারা যেখানে দায়িত্ব পালন করেন আমি
বলেছি যে বাউফলের রাজনীতিটা হবে বাউফলের জনগণের জন্য। এখানে রাজনীতি যেন আমাদের মধ্যে প্রতিযোগিতা তৈরি করে, প্রতিহিংসা তৈরি যেন না করে। সেই জায়গায় আমি চেষ্টা করছি যে কোনো রকম বৈরিতা তৈরি না করে বন্ধুত্ব সুলভ একটা ইসের মাধ্যমে বাউফলবাসীকে একটা পরিবারে পরিণত করা। সেই জায়গায় আমার মনে হয় যে এটা বাউফল বা বেশি বিচরণ মিলবে। আর আমাদের মধ্যে তো আলহামদুলিল্লাহ আপনি জানেন যে আমাদের একদম মেম্বার ক্যান্ডিডেট পর্যন্ত দৃশ্যমান কোথাও, ব্যক্তিগতভাবে কারোর মধ্যে কোনো চিন্তা, মানুষ হিসেবে দুর্বল মানুষ আমরা থাকতে পারে, কিন্তু দৃশ্যমান কোথাও আমাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করার পর সেখানে আরেকজন ক্যান্ডিডেট নিজেকে ওখানে চিন্তা করা, এটা আমাদের সাংগঠনিক ট্রেডিশনের মধ্যে নাই। ব্যতিক্রম কোথাও হয়ে থাকলে সেটা একেবারেই ব্যতিক্রম। সুতরাং আমার ওই জায়গাতেও আমি নিজেও তো এটা আমি চাই নাই। আমাকে সংগঠন বলেছে, সেই জন্য আমি কাজ করছি। সংগঠন কিন্তু আমাদেরকে এটা বলে রেখেছে, এটা আপনাকে আমি বলি বুঝার জন্য, যে আমাদের দেশবাসীর জন্য, যে জামাত ইসলামী এরকম লিডারশিপ তৈরি করে যে আমাদেরকে বলাই হয়েছে আপনাকে প্রস্তুতির জন্য মাঠে কাজ করতে বলা হয়েছে, আবার যে কোনো সময় যদি আপনাকে বলা হয় যে আপনাকে ড্রপ করা হলো, তাহলে এটার জন্য যেন আপনি প্রস্তুত থাকেন। আমরা কিন্তু প্রত্যেকেই এই মানসিকতা নিয়ে কাজ করি যে আমি জনগণের জন্য কাজ করছি, সংগঠন আমাকে কাজ করার জন্য বলেছে, সংগঠন যদি আবার আমাকে বলে যে না আপনার দরকার নাই, ব্যাস আমি ওখানে স্টপ হয়ে যাব, আমি জনগণের সেবার হিসাবে কাজ করব, কিন্তু এমপি আমাকে হইতেই হবে আমার নিজ দায়িত্বে। এইটা আমাদের জামাত ইসলামের একজন কর্মী বা একজন সহযোগী শুধুও এটা মনে করে না। সেই জায়গায় আমরা এই পরিচ্ছন্নতাটা নিয়েই একক প্রার্থী হিসাবে আমাদের সব জায়গাগুলোতে আলহামদুলিল্লাহ আমাদের কাজ চলছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আমার দেশ মাল্টিমিডিয়া স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমার দেশ মাল্টিমিডিয়া স্টুডিও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।